নমস্কার, শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী, চোখ রাখছি এই মুহূর্তের খবরে। মন্ত্রী রতনলাল নাথের মন্তব্যের প্রতিবাদে তীব্র নিন্দা বর্ষণ করল আগরতলা প্রেস ক্লাব। আঙুল দেখিয়ে দিলেন মন্ত্রীর ভুল হয়েছে। সাংবাদিকদের সাদর আমন্ত্রণ জানিয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করার প্রতিবাদে রবিবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। কারণ সংবাদ মাধ্যমকে বিশ্রী ভাষায় গালিগালাজ করার অধিকার দেশের সংবিধান দেয়নি কোনো মন্ত্রী বাহাদুরকে। তাই বিজেপি দলের নেতা তথা রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের বিশ্রী ভাষায় গালিগালাজের প্রতিবাদ জানিয়ে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে তিনি কতটা দাম্ভিক এবং কতটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। কিন্তু তথাকথিত যোগ্য মন্ত্রী বাবু কিছুটা মুখে লাগাম রাখুন, সেটাই বলতে চায় আজ সংবাদ মাধ্যম। কারণ সংবাদ মাধ্যম জনগণের কাছে দায়বদ্ধ, আপনার মতো বা আপনাদের মতো ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়, এবং আপনাদের অঙ্গুলি হেলনে চলবে না রাজ্যের সংবাদ মাধ্যম। 2018 সালের আগে বামফ্রন্ট আমলে এ মন্ত্রী রতনবাবু দেখা মিলত রাজ্যের সংবাদ মাধ্যমের অফিসগুলিতে। তিনি সেখানে গিয়ে সংবাদ কর্মীদের কাছে অনুরোধ করতেন উনার খবর প্রকাশ করার জন্য। আজ মন্ত্রী হয়ে তিনি মুখে লাগাম রাখতে ভুলে যাচ্ছেন। তাই এবার আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে রবিবার একটি বিবৃতি পেশ করে বলা হয়েছে, শনিবার শাসক বিজেপির আমন্ত্রণে তাদের রাজনৈতিক কর্মসূচির সংবাদ সংগ্রহ করতে গিয়ে অপ্রত্যাশিতভাবে অত্যন্ত অসম্মানজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন সাংবাদিক, চিত্র সাংবাদিকরা। রাজ্য মন্ত্রিসভার সদস্য বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ কুৎসিত বিকৃতি ভঙ্গিতে সাংবাদিকদের হেয় করার চেষ্টা করেছেন। তিনি সাংবাদিকদের উদ্দেশ্য করে বলেন, সাংবাদিকদের খায়া দাইয়া কাম নাই। একজন মন্ত্রীর এ ধরনের আচরণে তীব্র নিন্দা জানাচ্ছে আগরতলা প্রেস ক্লাব। একই সঙ্গে আগরতলা প্রেস ক্লাবের উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছে সাংবাদিকদের সঙ্গে অসহিষ্ণুতার পরিচয় দিচ্ছে একাংশ রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমলারা। আগরতলা প্রেস ক্লাব এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সকলের প্রতি অনুরোধ জানাচ্ছে। সাংবাদিকদের অসম্মান ও অমর্যাদা করার ঘটনা কোনোভাবে বরদাস্ত করবে না আগরতলা প্রেস ক্লাব। শনিবার দুপুরে আগরতলা প্রেস ক্লাবের সহ সম্পাদক অভিষেক দে এক বিবৃতি প্রকাশ করে এ বিষয়ে অবগত করেছেন। জনগণের জন্য সাংবাদিক আসনে কাজ করতে বসে সাংবাদিকদের গালিগালাজ করবে এবং মুখে যা আসবে তাই বলে সেটা যে কতটা অন্যায় সেটা আঙ্গুল দিয়ে মন্ত্রী রতনলাল নাথকে দেখিয়ে দিতে ভুল করবে না রাজ্যের সংবাদ মাধ্যম। কারণ উনাকে জনগণ নির্বাচিত করেছে জনগণের স্বার্থে কাজ করার জন্য। কিন্তু যদিও মন্ত্রী মহাশয় সেটা ভুলে একের পর এক কেলোর কীর্তি ঘটিয়ে চলেছে রাজ্যে। শীর্ষ নেতৃত্বের আশীর্বাদ বর্ষণে 2018 সালে তিনি শিক্ষামন্ত্রীর আসন পেয়েছিলেন। 2023 পর্যন্ত শিক্ষামন্ত্রীর দায়িত্বে থেকে যে সিদ্ধান্তগুলি গ্রহণ করেছে তার মধ্যে অন্যতম হল বিদ্যাজ্যোতি প্রকল্প, যে প্রকল্পের খেসারত দিতে হচ্ছে আজকের ছাত্রছাত্রীদের। ইতিমধ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার পর দেখা গেছে রেকর্ড হারে অকৃতকার্য হয়েছে ছাত্রছাত্রীরা। অভিভাবক মহলের মনে করছেন মন্ত্রীর ভুল সিদ্ধান্তের কারণে ছাত্রছাত্রীরা পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। কিন্তু 2023 সালে রাজ্যে দ্বিতীয়বার সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর রতনবাবুর কাছ থেকে শিক্ষামন্ত্রী আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে, দেওয়া হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর দায়িত্ব। কিন্তু তারও 12টা বাজিয়ে দিয়েছেন মন্ত্রী রতনবাবু। মাত্র 1 থেকে 1.5 বছরের মধ্যে তিনি এবং উনার দপ্তর আজ খবরের কাগজের সংবাদ শিরোনাম দখল করেছে। সপ্তাহব্যাপী বিদ্যুৎ থাকছে না গ্রামে, প্রতিবাদে মানুষ রাস্তা অবরোধ করছে। হয়তো তাই সংবাদ মাধ্যমকে এবার দেখতেই তিনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, তেলে বেগুনে জ্বলে ওঠেন। সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো। খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস, খায়া যায় কাঁত্রাস। সাংবাদিকদের সুবিধা দিকা হইয়া করবো, খায়া যায় কাঁত্রাস। শ্যামবন টিভি।
উদ্ধার মহিলার পচা গলা মৃতদেহ। ঘটনা শেখেরকোট পাণ্ডবপুর এলাকায় সমাজ কল্যাণ সংস্থার পেছনে একটি বাড়িতে। ঘটনায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। শেখেরকোট পাণ্ডবপুর এলাকায় সমাজ কল্যাণ সংস্থার পেছনে একটি বাড়ি থেকে উদ্ধার হয় পচা গলা মহিলার মৃতদেহ অধিকাংশই পচে যাওয়ায় পুলিশ ঘটনাস্থলে এসে মৃত মহিলাকে শনাক্ত করতে পারেনি। পুলিশ উদ্ধার করেছে মৃত মহিলার কাপড়। এলাকাবাসী জানায় এদিন মৃতদেহ দেখতে পেয়ে তারা খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। এলাকাবাসীর ধারণা মৃতদেহ অনেক দিন হয়ে গেছে। মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর হবে। প্রাথমিক ধারণা এলাকায় এক মহিলা নিখোঁজ রয়েছে। হয়তো সে মহিলার মৃতদেহ হতে পারে বলে জানান এলাকার ব্যক্তিরা। তাদের সঙ্গে এটা লাশ পাওয়া গেছে, কে বা কি কেউ কিছু চিনে না। এটা দুর্গন্ধ বাইরেছে, তো এই ফুলাপান গিয়া দেখছে যে মানে লাশ একটা। এটা পুলিশে খবর দিছে, পুলিশ আইসা সেটা দেখতেছে তারা। আমরা দিকে একটা লোক মিসিং হয়ে রয়েছে অনেকদিন ধরে, কইতেছে এই পরিবারের লোক তো আনছে শনাক্ত করে না লেগে, কিন্তু এই পরিবারের লোকও না। মানে যে লাশটা পাওয়া গেছে এটা মহিলা না পুরুষ? এটা মহিলা। বয়স কেমন হতে পারে? বয়স ৪৫। এখন দেখার বিষয় পুলিশ প্রশাসনের তদন্তে কি বেরিয়ে আসে। তবে মহিলার মৃতদেহ নিয়ে অনেকের মনে সংশয় রয়েছে। সুষ্ঠু তদন্তে বের হয়ে আসতে পারে কিভাবে মৃত্যু হয়েছে। এদিকে এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। সান্দন টিভি। ৮০৪ গ্রাম ব্রাউন সুগার ব্যবসায় জড়িত থাকার অভিযোগে এনডিপিএস মামলায় আরও এক অভিযুক্ত ধরা পড়ল পুলিশের জালে। জানা যায় গত ১১ মে বিশালগড় থানার অন্তর্গত চরিলাম পেট্রোল পাম্প সংলগ্ন জাতীয় সড়কে ৮১ বক্সে ব্রাউন সুগার সহ দুর্ঘটনার কবলে পড়েছিল একটি বাইক। বিশালগড় থানার পুলিশ ছুটে গিয়ে বাইকের মালিক তথা নেশা কারবারি কবির উদ্দিনকে গ্রেপ্তার করে। বিশালগড় থানার পুলিশ এই ব্যাপারে একটি এনডিপিএস অ্যাক্টে মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। বর্তমানে কবির উদ্দিনকে জেল হেফাজতে রেখে তার বিচার কার্য চলছে। এই মামলার তদন্তকারী অফিসার মৃদুল মজুমদার আরও এক নেশা কারবারির নাম জানতে পারেন। বিশালগড় থানার পুলিশ শনিবার গভীর রাতে উক্ত মামলায় জড়িত থাকার অভিযোগে সোনামুড়া থেকে ফারুক হোসেন নামে অপর এক নেশা কারবারিকে গ্রেপ্তার করে। রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া শেষে ধৃত ফারুক হোসেনকে ৩ দিনের পুলিশ রিমান্ড চেয়ে বিশালগড় মহকুমা আদালতে প্রেরণ করে। পুলিশের ধারণা ফারুক হোসেনকে পুলিশ রিমান্ডে এনে জোর জিজ্ঞাসাবাদ করলে অনেক চাঞ্চল্যকর তথ্যই বেরিয়ে আসবে। এটা গত 11 তারিখ যে আমরা একটা এনডিপিএস আপনার হিরোইন এখানে সিজ করেছিলাম কত তারিখ স্যার? ওইটা পুলিশ স্টেশনের 27 নম্বর কেসে একটা হিউজ অ্যামাউন্ট অফ হিরোইন সিজ হয়েছিল। সেই কেসে আমরা একজন প্রথম কিন্তু আমরা একজনকে কবির উদ্দিনকে অ্যারেস্ট করেছিলাম। এখন তাদের একজন অ্যাসোসিয়েট ফারুক হোসেন তাকে আমরা গ্রেফতার করেছি এবং তাকে আমরা আদালতে পুলিশ রিমান্ডের প্রেয়ার দিয়ে প্রডিউস করি। স্যার কোথায় থেকে অ্যারেস্ট করেছেন? সোনামুড়া। হ্যাঁ সোনামুড়া। স্যার এই পর্যন্ত এই কেসে কতজন অ্যারেস্ট হয়েছে? এখন পর্যন্ত 2 জন অ্যারেস্ট হয়েছে। তো তাদের মুখ থেকে কি আর অন্য কোনো নাম পেয়েছেন আপনারা? অনেক কিছু বেরিয়ে আসছে, আমরা এগুলি সব অ্যানালাইসিস করছি এবং ইনভেস্টিগেশনের স্বার্থে এগুলি আমরা ফিউচার অ্যারেস্টের জন্য আমরা কিছু এভিডেন্স কালেকশন করছি। স্যার একটা খবর ছিল, যেদিন ঘটনাটা ঘটেছিল সেই বাইকে আবু তাহের বলে আরেকজন ছিল, তার নাম কি আপনারা পেয়েছেন বা তাকে গ্রেফতার করার জন্য কি? তার নাম পেয়েছি আমরা, তো এফআইআর দেখি। রাজ্যে ১২৫টি বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলে উদ্বিগ্ন অভিভাবক এবং শিক্ষা অনুরাগীরা। এবং এই ফলাফলের জন্য রাজ্যের বিরোধী রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো সরাসরি দোষ চাপাচ্ছে সরকারের কাঁধে। রবিবার দুপুরে এসএফআই এবং টিএসইউর যৌথ উদ্যোগে আগরতলা শহরে এক বিক্ষোভ মিছিল সংঘটিত করা হয়। মিছিলটি ছাত্র যুব ভবন থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। বিক্ষোভ মিছিল থেকে এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব বলেন, বিদ্যাজ্যোতি স্কুলের ছাত্রছাত্রীদের ওপর দুর্দশা নামিয়ে এনেছে সরকার। এর জন্য দায়ী রাজ্যের বিজেপি সরকার এবং এই শোচনীয় ফলাফল নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের অধিকর্তা দ্বারস্থ হতে গিয়েছিলেন এসএফআই এবং টিএসইউ, কিন্তু অধিকর্তা তাদের সাথে দেখা করেননি। পরবর্তী সময় দপ্তরের অন্যান্য আধিকারিকরা তাদের সাথে মিলিত হয়।
আর তখন তাদের কাছে দাবি করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের এই ধরনের ফলাফল কেন হয়েছে তা স্পষ্টীকরণ দেওয়ার জন্য। দপ্তরের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো স্পষ্টীকরণ দেওয়া হয়নি। তারা এদিন রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্প চালু করার জন্য মূল কারিগর রতনলাল নাথকে দায়ী করলেন। তারা বলেন, মন্ত্রী রতনলাল নাথ ব্যর্থতা ঢাকার জন্য সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করছেন। তিনি বুঝতে পারছেন তার মস্তিষ্ক প্রসূত বিদ্যাজ্যোতি প্রকল্প পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে। মানুষ বলতে শুরু করেছে তার সময়ে রাজ্যের শিক্ষা ব্যবস্থার অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। সরকার যদি ইতিমধ্যে এই সমস্যার সমাধান না করে তাহলে আগামী দিনে এর প্রতিবাদ হবে রাস্তায় নেমে। এই প্রতিবাদ রাজ্যের জেলা ও মহকুমায় করা হবে বলে জানান। যে রেজাল্ট ও রেজাল্টের তুমি পুরা ত্রিপুরা হাস্তেনে লুকুরক বেলায় খেন লাচমা শিশা অংলাই যাক সেলেমা শিশা অংলাই যাক ও বিদ্যাজ্যোতিनि बागै पुइलानि सिमी एसएफआ टीएससी जों प्रटेस्ट खालायदों माने तामनि बागै जों प्रटेस्ट खालायखा जे 125टा स्कुल बामफ्रन्ट सरकारनि जरागो जे आसो उन्नति अंजाय एक कैटेगरिनि स्कुल रंना बरकनि बिद्याज्योति खालायखा जों बिद्याज्योति प्रकल्प रेजाल्ट नुंगमानि परे जों शिक्षा भवन थांका गेराहो खालायखा बरनो जों डिमान्ड खालायखा नरक स्टुडेन्टनि बागै तामो नावि दं जारा फेलांनाय কিন্তু কোনো স্পষ্ট বক্তা তাবক সাজারাতে তিনি 3-4 দিন নয় টাকা বরণের তরফ থেকে जों কোনো কারণে স্পষ্টীকরণ जों মানিয়খ আপনি বাগै जों বারবার বরণ খাইকা ডিপার্টমেন্টनि তরফ থেকে যারা টেস্ট নিনে পিটেস 80 নাম্বার মানে পাস খাইকা বর বাহাইকে ফাইনাল থাক ফেলংই থাক বিদ্যাজ্যোতিও তামনি বাগै আবহাই কারণখা যারা ফেলংনাই খোয়াই খরকসা মুন্ডা মঙ্গই চিনি सुरुंना 18 বছরनि বয়স बथैका तो आबहाय क्राइसिसनि जरागो जों एसएफआई टीएससी तिनि आगरतलागो मिसिर खालाय दङ जदि चिनि जे दाबि दंनाय बेंगली मिडियामनि स्टुडेन्टनो बेंगली बायनो बिद्याज्योति मारनाय इंग्लिश मिडियामनि स्टुडेन्टनो जाते इंग्लिश बायनो परीक्षा रानानि सुযোগ मारनाय जदि रियाके जों फाइनाल साला एसएफआई। এবার স্মার্ট সিটির কাজ রুখে দিল প্রতিবাদী জনগণ। দীর্ঘদিন ধরে ঠিকাদারের উপস্থিতিতে রাজধানী 79 টিলা এলাকায় চলছিল ড্রেন নির্মাণের কাজ, কিন্তু কাজ এতটাই নিম্নমানের হচ্ছে যে এবার বাড়ি থেকে বের হয়ে আমজনতাকে রুখে দাঁড়াতে বাধ্য হয়েছে। তাদের অভিযোগ, মাত্র 2 বস্তা সিমেন্ট দিয়ে 72 ফুট টালাই দিয়েছেন ঠিকাদার বাবু এবং তার শ্রমিকরা। 24 ঘন্টার মধ্যে ড্রেনের ইট খুলে যাচ্ছে। এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট এবং বালি দেওয়া হয়নি, যার কারণে ইট আঁকড়ে ধরে নেই। এতটাই নিম্নমানের কাজ হলে কিছুদিনের মধ্যে আবার রাস্তার ড্রেন নির্মাণ করতে হবে। ঠিকাদার সংস্থার এই ধরনের নিম্নমানের কাজ নিয়ে যখন এলাকাবাসী সরব হয়েছিল তখন কোনো সদুত্তর দিতে পারেনি বলে জানান এলাকার অরূপ দাস। তিনি দাবি জানান বিষয়টি অবশ্যই সরকার যাতে গুরুত্ব দিয়ে দেখে এবং এর পেছনে যে বড় অনিয়ম রয়েছে দ্রুত যাতে তদন্ত করে সুষ্ঠু বিচারের ব্যবস্থা করা হয়। জনগণের কোটি কোটি টাকার আত্মসাৎ করে ঠিকাদার সংস্থাগুলি এইভাবে পকেট বাড়ি করছে। সরকারি কোষাগারের অর্থ তারা এইভাবে শেষ করছে বলে মনে করছে সাধারণ মানুষ। তবে ইতিবাচক ভূমিকা যদি সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ না করে তাহলে স্মার্ট সিটি কাজ সত্যিই কলঙ্কিত হবে বলে মনে করছেন স্থানীয়রা। একদম নিম্নমানের কাজ, স্মার্ট সিটির কাজ এত নিম্নমানের কাজ, কোনো সিমেন্ট তো দেয়ই না। কোনো রকমের সিমেন্ট দিয়ে 1 বস্তা দিয়ে দুনিয়াটা করে লেগেছে। 1 বস্তা 2 বস্তা দিয়ে 72 ফুট ঢালাই দিয়ে লাগছে নিচে। এটি আমার চোখের সামনে, তো এইটার প্রতিবাদ করতেছি যাতে কাজটা ভালোভাবে হয়। 2 দিন পর ড্রেন ভাঙ্গা করবো এমন যাতে না হয়। রাস্তা ভালো হয়েছে না, ড্রেন ভালো হয়েছে না, কইতা ড্রেন ভালো হয়েছে না, এটা একদম বাজে নিম্নমানের কাজ, সবচেয়ে নিম্নমানের কাজ। আপনার সামনে দেখালাম এমনি দৌড়লে উঠতে দেখেন 24 ঘন্টা পরে এইটা উঠতে পারে না এর থেকে কোনো ইয়ার থেকে। কবে দিছে ড্রেনটা? কালকে সকালবেলা দিছে, এখনো এটা দৌড়লে উঠতে দেখায়। আনুমানিক তো 24 ঘন্টা পের হয়েছে, তারপরে ইট উঠে যাচ্ছে। হ্যাঁ, ইট একটাও থাকে না, সব টান দিলে উঠে দেখেন। এটা কোন জায়গা? এটা 79 না, নন্দনগর। এই অভিযোগটা কি আপনি যে কন্ট্রাক্টর ওনাকে জানিয়েছেন ব্যাপারটা? হ্যাঁ, বলছি ওনারা স্বীকার করতে রাজি না। এখন আপনি কি চান যে হ্যাঁ, এটা যাতে ঠিক মতো কাজ করে, এটাই আমার বক্তব্য, যাতে ভালোভাবে সিমেন্ট দিয়ে কাজ করে। কি নাম আপনার? আমার নাম অরূপ দাস। কোন জায়গা এটা বলেছেন? 79 টিলা। তেলিয়ামুড়া কৃষ্ণপুর বিধানসভার অন্তর্গত কপালীটিলা এলাকায় আবারও তাণ্ডব চালালো বন্য হাতির দল। জানা যায় শনিবার রাতে বন্য দাঁতাল হাতির আক্রমণে কপালীটিলা এলাকার অমল চৌধুরীর গবাদি পশুর মৃত্যুর মুখে পড়ে।
এই ঘটনা পরিপ্রেক্ষিতে এলাকার সাধারণ মানুষের বক্তব্য, প্রতিনিয়ত হাতির আক্রমণে তাদের কৃষি জমি নষ্ট হচ্ছে, প্রাণহানির মতো ঘটনা ঘটছে, গবাদি পশুর উপরও আক্রমণ সংঘটিত হচ্ছে। এভাবে চলতে থাকলে তারা আদতে কিভাবে বাঁচবেন প্রশ্ন এলাকা জুড়ে। স্থানীয়দের অভিযোগ হচ্ছে এলাকাবাসীরা বন্য হাতির যন্ত্রণায় অতিষ্ঠ। সমস্যার মধ্যে তাদের জীবন জীবিকা, অথচ এলাকার বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা উদাসীন। এলাকাবাসীরা সম্মিলিতভাবে আরও জানিয়েছেন, বিভিন্ন সময় নানাভাবে বন্য হাতির আক্রমণ সংঘটিত ঘটনাগুলো মন্ত্রীর গোচরে নিয়ে যাওয়া হলেও মন্ত্রী কপালীটিলা এলাকায় পা দেওয়ার প্রয়োজনীয়তা পর্যন্ত অনুভব করেন না। গ্রামবাসী যা জানায়, অনেক প্রতিশ্রুতি হয়েছে, অনেক আশ্বাস হয়েছে, এবার প্রকৃত অর্থে বলিষ্ঠ ব্যবস্থা গ্রহণের মধ্য দিয়ে বন্য হাতির সমস্যা সমাধানের রাস্তা বেরিয়ে আসতে হবে। এটা তো প্রায় আজকে ওই যাবো 8-10 বছর মতন, তবে আমি সঠিক মনে হয় রুদ্র করছি, 8-10 বছর বলছি আমরা বিরাট এই হাতের যন্ত্রণা। আপনারা কি চাইতেছেন? আমরা তো চাইতেছি আমরা তো এখানে আমরা হচ্ছে পাহাড়ের উপর নির্ভরশীল, আমরা কৃষিকাজ করি। আমরা যদি পাহাড়ের উপরে যদি কৃষিকাজ না করছিলাম আমরা কিন্তু জীবিকা নির্ভর হইতো না, বা আমরা পরিবার আছে, পরিবার একদম পুরো ধ্বংস হয়ে যাবো। আসে না যে আমরা পাহাড় ছেড়ে থেকে অন্য কাজ গেছে, আমরা বরবাদ করে কোনো কিছু একটা করে আমরা খাইতে পারবো, তাও আমরা দেওয়া সম্ভব না। তো আমরা চাইতেছি আমরা একদিন আজকে প্রায় 80-90 বছর ধরে বলছি আমরা বাধ্যতা এখানে আইছিল, আইসে বসবাস করছে। তা আমরা চাইতেছি একটা শান্তি শৃঙ্খলা আমরা তো এখানে বাঁচতে পারি। এই দিনে আছে সরকার কিছু একটা করুক, যাতে আমরা যাতে এখানে থাকতে পারি বা ইয়ে করতে পারি। এলাকার স্থানীয় বিধায়ক থেকে শুরু করে স্থানীয় নেতৃত্বরা জানানো হয়েছিল ব্যাপারে, তারা কি উত্তর কি? তার উত্তর পঞ্চায়েত নির্বাচনকে পাখির চোখ করে সারা রাজ্যে চষে বেড়াচ্ছেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। রবিবার দুপুর 12টা নাগাদ খোয়াই কংগ্রেস ভবনে যান কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা সহ কংগ্রেস দলের এক ঝাঁক নেতৃত্ব। এদিন দলীয় কর্মীদের নিয়ে দলের শাখা সংগঠনের দুটি বৈঠকে যোগ দেন তিনি। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা বলেন, খোয়াই জেলা সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়, কিছুদিন বাদেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শাসক দল প্রশাসনকে ব্যবহার করে অনৈতিকভাবে ডিমিলিটেশন করেছে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলিকে কিছু জানানো হয়নি, যা সম্পূর্ণ অনৈতিক। পাশাপাশি তিনি লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের ফলাফল নিয়ে আশা ব্যক্ত করেন। এক প্রশ্নের জবাবে বিদ্যাজ্যোতি স্কুলগুলির ফলাফল খারাপ নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, কোনো ধরনের পরিকাঠামো না গড়ে তুলে বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বর্তমান সরকার। এই ফলাফল চোখে আঙ্গুল দিয়ে তা প্রমাণ করছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আগে অনেক ভালো ছিল। শুধু শিক্ষা নয়, সর্বক্ষেত্রে রাজ্যকে পিছিয়ে দিয়েছে বর্তমান সরকার বলেও দাবি করেন তিনি। এদিন খোয়াই কংগ্রেস ভবনে আয়োজিত কর্মসূচিতে এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেসের সভানেত্রী সর্বাণী ঘোষ, প্রদেশ কংগ্রেসের সম্পাদক শব্দ কুমার জমাতিয়া, জেলা কংগ্রেসের সভাপতি প্রদ্যুৎ ভট্টাচার্য, ব্লক কংগ্রেস সভাপতি যতীন্দ্র গোপ সহ অন্যান্যরা। আগামী 4 জুন ফলাফল ঘোষণা হবে লোকসভা নির্বাচনের। আপনারা কংগ্রেস দল এবং আপনাদের ইন্ডিয়া জোটের ফলাফল নিয়ে কতটুকু আশাবাদী? দেখুন, সারা দেশের 4 পর্যায়ের নির্বাচন শেষ হয়েছে, আগামীকাল 5ম পর্যায়ের নির্বাচন। ইতিমধ্যে আমাদের বিভিন্ন আপনি দেখবেন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ইউটিউবারে ভারতবর্ষের যে বাস্তব চিত্রটা, এটা সেগুলি সেখানে উঠে আসছে। গদি মিডিয়া তাদের সরকারের বা শাসক দলের প্রতি দায়বদ্ধতা আছে, তারা যেটা বলতে পারছে না। আমরা আমাদের দলীয় সূত্রে যেটা বুঝতে পারছি, কংগ্রেস দল এবং তার নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট ক্ষমতায় প্রতিষ্ঠিত হচ্ছে, থাম্বিং মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে। আরেকটা প্রশ্ন, রাজ্য জুড়ে যে বিদ্যাজ্যোতি সিবিএসই ফলাফল প্রকাশ হয়েছে, ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন অনুমোদিত ত্রিপুরা পূর্ত বিভাগীয় কর্মচারী কর্মী সমিতির 34তম তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। রাজধানীর পোস্ট অফিস চৌমুহনীস্থিত ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে উপস্থিত ছিলেন ত্রিপুরা কর্মচারী ফেডারেশনের সভাপতি শান্তিরঞ্জন দেবনাথ সহ অন্যান্যরা। সম্মেলনে আলোচনা করতে গিয়ে শান্তিরঞ্জন দেবনাথ বলেন, রাজ্যের পূর্বতন সরকারের সময় ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন ৭ম বেতন কমিশনের আদালতে রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনার্সদের বেতন ভাতা দেওয়ার জন্য দাবি জানিয়ে আসছে। বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পূর্বে বিজেপি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশনের দাবির সাথে সহমত পোষণ করে এবং আশ্বাস দেয় বিজেপি সরকার প্রতিষ্ঠা হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকে ৭ম বেতন কমিশনের ঘোষণা দেওয়া হবে। কিন্তু দেখা যায় বিজেপি সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এক্সপার্ট কমিটি গঠন করা হয়। এক্সপার্ট কমিটির সুপারিশ ক্রমে বিজেপি সরকার ৭ম বেতন কমিশনের ঘোষণা দেয়, কিন্তু কেন্দ্রীয় সরকারের ৭ম বেতন কমিশনের অনুরূপ সুযোগ সুবিধা দেওয়া হয়নি রাজ্যের সরকারি কর্মচারী ও পেনশনার্সদের। আমাদের আজকের এই রাজ্য সম্মেলন ত্রিপুরা উত্তর বিভাগীয় কর্মচারী কর্মী কমিটির উদ্যোগে 34তম তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন অনুষ্ঠিত চলছে। সেখানে আমাদের 15 দফা দাবির ভিত্তিতে আমাদের এই রাজ্য সম্মেলন। এই রাজ্য সম্মেলনের প্রধান বক্তা আমাদের মাননীয় মহাসচিব প্রদীপ ভৌমিক, প্রধান অতিথি শান্তিরঞ্জন দেবনাথ, সভাপতি ত্রিপুরা সরকারি কর্মচারী ফেডারেশন এবং উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য সুভাষচন্দ্র চৌধুরী। আমরা মনে করি, প্রত্যেক কর্মচারী সমিতি মনে করি, এ রাজ্যে বিজেপি সরকার গঠনের পর রাজ্যের সকল অংশের শিক্ষক কর্মচারীদের আশা আকাঙ্ক্ষার অবমৃত্যু করেছে। সরকার নির্বাচনের পূর্বে যে সমস্ত কথাগুলি বলে কর্মচারীদের মনকে আকর্ষণ করে ক্ষমতায় বসে এখন বেমালুম ভুলে গিয়েছে। আমাদের এই ত্রিপুরা ট্রেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই বছর সিবিএসই বোর্ড পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আমবাসা মহকুমায় 60% উপর নম্বর প্রাপক ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। রবিবার ছুটির দিনে অ্যাসোসিয়েশনের উদ্যোগে কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে আয়োজন করা হয় এই সংবর্ধনা অনুষ্ঠান। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন কোলাই দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের অধ্যক্ষ সুশীল দাস। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য নেতৃত্ব অজয় পাল, মহকুমা স্তরের নেতৃত্ব স্বপন নম সহ আরও অনেকেই। এদিন সিবিএসই পরিচালিত মাধ্যমিক পরীক্ষায় 60%-এর উপর 102 জন ছাত্রছাত্রী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 60%-এর উপর 36 জন ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। ত্রিপুরা ট্রেড টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য নেতৃত্ব অজয় পাল জানান, তারা প্রত্যেক বছর বোর্ড পরীক্ষার ফলাফল ঘোষণার পর কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহিত করার লক্ষ্যে এই ধরনের কর্মসূচির আয়োজন করে থাকেন। পাশাপাশি তিনি এও জানান, আগামী দিনে এলাকার বিভিন্ন স্কুল ছাত্রছাত্রীদের পঠন পাঠন সামগ্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। তিনি আরও বলেন, যারা কৃতির সম্মান অর্জন করেছে তারা যেন আগামী দিন দেশ, রাজ্য এবং সমাজের উন্নয়নে এগিয়ে আসে এবং সুনামের সাথে প্রতিষ্ঠিত হতে পারে। আমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেন্ট্রাল বোর্ড হোক আর ত্রিপুরা বোর্ড হোক, সেখানে যারা কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য একটি অনুষ্ঠান করি, মেধাবৃত্তি। সেই অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আজকেও এখানে ধলাই জেলায় হচ্ছে এবং সেটা বিশেষ করে আমবাসা মহকুমা কমিটি, আমাদের ত্রিপুরা ট্রেড টিচার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই মহকুমা কমিটি এবং বিশেষ করে আপনাদের এখানকার যিনি খুব সম্মানিত প্রিয় স্যার স্বপন নমসদ্র, উনি এই উদ্যোক্তা এবং এখানে অন্যান্যরা আছে দীপ্ত অনুবদ্ধ থেকে শুরু করে, তো তারাই এটা প্রোগ্রামটা করেন এবং বিগত বছরও করেছেন, এবারও করছেন। এবং এর মধ্যে আপনারা কিছুদিনের মধ্যে দেখবেন যারা দুস্থ ছেলে মেয়ে এই অঞ্চলে আছে, নিশ্চয়ই ধলাই জেলাকে আমরা ইন্সপিরেশনাল ডিস্ট্রিক্ট হিসেবে দেখি। 19শে মে ভাষা শহীদ স্মরণ কর্মসূচির আয়োজন করল ত্রিপুরা পাবলিশার্স গিল্ড। 1961 সালের 19শে মে শিলচর শহরে বাংলা ভাষার কথা বলা এবং বাংলা ভাষায় লেখাপড়া করার অধিকার আদায়ে বিশাল জমায়েতের ডাক দেওয়া হয়েছিল আসাম সরকারের একটি আদেশের বিরুদ্ধে। সেই সময়ে বিনা প্ররোচনায় পুলিশ আন্দোলনকারীদের ওপর গুলিবর্ষণ করেছিল। সেই গুলি বর্ষণে পথচারী সহ মোট 11 জন শহীদ হয়েছিলেন। সে সময় থেকে আজ পর্যন্ত শিলচর কিংবা বরাক উপত্যকার মানুষ শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন হিসেবে নামকরণ করার দাবি জানিয়ে আসছে, যা এখনো পর্যন্ত মেনে নেয়নি কেন্দ্রীয় সরকার।
এই দাবিকে সমর্থন জানিয়েছে ত্রিপুরা পাবলিশার্স গিল্ড। দেশের প্রতিটি লোকের ভাষাকে সমান মর্যাদা দেওয়ার দাবিকেও সমর্থন করে গিল্ড। রবিবার এই কর্মসূচির মধ্য দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এবং সেই 1961 থেকে আজকে পর্যন্ত শিলচর শহরে শিলচরের মানুষ বা বরাক উপত্যকার মানুষের যে দাবি শিলচর রেল স্টেশনকে ভাষা শহীদ রেল স্টেশন নাম দেওয়ার জন্য, সেই বিষয়টি এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মেনে নেননি। সামান্যই বিষয়, রেল স্টেশনটির নাম আছে শিলচর, তার নাম ভাষা শহীদ স্টেশন করার জন্য আমরা এই দাবিকে সমর্থন করি। এবং 1961 এই ঘটনার পর 11 শহীদের চিতাভস্ম ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দেওয়া হয়। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে স্যান্দন টিভির পর্দায়। স্যান্দন টিভি, দায়বদ্ধতাই যার ঐতিহ্য।